হ্যালো সবাইকে, আমি অন্তরা। আমার চ্যানেল গল্পের বইতে সবাইকে স্বাগত। আমরা শুনছিলাম বিক্রম বেতালের গল্প। আগের এপিসোডে আমরা শুনেছিলাম বেতালের বলা ষষ্ঠ গল্পের প্রথম কিছুটা অংশ। আজকে শুনবো আমরা পরবর্তী অংশ থেকে, যেখানে আমরা জানতে পারবো দীনদাস কি পারলো তার প্রতিজ্ঞা রাখতে, আর তার নতুন বিবাহিত স্ত্রী বা কি করলো এরপরে। যারা এখনো আগের পার্টগুলি শোনোনি তারা কিন্তু ঝটপট করে গিয়ে আগের পার্টগুলি শুনে এসো। আর গল্প ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর প্রতি সোমবার শনি ঠিক রাত্রি 10টায় আসছি আমি আমার গল্পের সম্ভার নিয়ে। তাহলে চলো শুরু হচ্ছে আজকের গল্প, বেতালের বলা ষষ্ঠ গল্পের শেষ অংশ। স্ত্রী ও বন্ধুকে বাইরে দাঁড় করিয়ে রেখে দীনদাস মন্দিরের ভিতরে ঢুকে প্রথমে ভক্তি সহকারে দেবীর পূজা করল। তারপর দেবীর উদ্দেশ্যে বলল, হে দেবী, তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আমি ভুলে গিয়ে যে পাপ করেছি তার জন্য যে শাস্তি হয় আমাকে দেবে। তবে আজ এখনই আমার মানসিক শোধ করছি। এই কথা বলে মন্দিরের খড়গ নিয়ে নিজ হাতে নিজের মাথা কেটে ফেলল। দীনদাসের আসতে দেরি হচ্ছে দেখে বন্ধু তার বন্ধুর স্ত্রীকে বলল, তুমি এখানে একটু দাঁড়াও, আমি দেখে আসি বন্ধু এতক্ষণ ধরে কি করছে। মন্দিরে ঢুকে বন্ধু যে দৃশ্য দেখল তাতে বিস্মিত ও হতবুদ্ধি হয়ে গেল সে। পরে ভাবল, এখন উপায়? সংসার বড়ই কঠিন স্থান, কেউ বিশ্বাস করবে না যে দীনদাস নিজেই এই কাজ করেছে। লোকে ভাববে বন্ধুর স্ত্রীর রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে আমি এই হীন কাজ করেছি। এমন অপবাদ শোনার থেকে মৃত্যু অনেক ভালো। বন্ধুর পথকেই আমাকেও বেছে নিতে হবে। এই কথা চিন্তা করে সেও নিজের হাতে খড়গ দিয়ে মাথা কেটে ফেলল। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও দুই বন্ধু ফিরে আসছে না দেখে বিরক্ত হয়ে দীনদাসের স্ত্রী মন্দিরে ঢুকে যে দৃশ্য দেখল তাতে তার বুদ্ধি লোপ পেল এবং কিছুক্ষণ দীনদাসের স্ত্রী মন্দিরের দরজা ধরে পুতুলের মতো দাঁড়িয়ে রইল। পরে কিছুটা সময় সব মনে মনে চিন্তা করল, আগের জন্মে হয়তো অনেক পাপ করেছিলাম, তাই এই দৃশ্য দেখতে হলো। এখন আমি কি করি? আমার সামনে এখনো সারাটা জীবন পড়ে আছে। এই দীর্ঘদিন বৈধব্য যন্ত্রণা ভোগ করার চেয়ে মৃত্যুকে বরণ করে নেওয়াই ভালো। তাছাড়া 5 জনে আমাকেই সন্দেহ করবে, বলবে এই দুশ্চরিত্রা নিজের স্বার্থে স্বামী ও তার বন্ধুকে খুন করেছে। এই ভেবে সেই রক্ত কলঙ্কিত খড়গ তুলে নিয়ে নিজের মাথাটা কেটে ফেলতে উদ্যত হতেই দেবী তার সামনে উপস্থিত হয়ে তার হাতটি ধরে ফেললেন এবং বললেন, বৎসে, আমি তোমার সাহস ও সংকল্প দেখে খুবই খুশি হয়েছি। তুমি যা করতে যাচ্ছ তা থেকে নিরস্ত হও এবং আমার কাছে বর চাও। সে বলল, জননী, যদি আমার প্রতি তোমার কিছুমাত্র করুণা থাকে তবে এই মুহূর্তে এই 2 মৃতের দেহে প্রাণ দান করো। দেবী হেসে বললেন, বেশ, তাই হবে। তুমি নিজের হাতে এই 2 জনের মাথা ও দেহ একসঙ্গে জোড়া লাগিয়ে দাও। এই বলে দেবী সেখান থেকে অন্তর্হিত হলেন। তাঁতির মেয়েটি তখন এই বর পেয়ে এত পুলকিত ও আনন্দিত হলো যে তাড়াতাড়িতে একজনের মাথা অন্যজনের দেহে লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে তারা প্রাণ ফিরে পেয়ে উঠে বসল। এখানেই গল্প শেষ করে বেতাল বলল, মহারাজ, এখন বেশ করে চিন্তা করে বলো তো দেখি, এই 2 জনের মধ্যে কে ওই মেয়েটির স্বামী হবে? রাজা হেসে বললেন, খুবই কঠিন প্রশ্ন,
সন্দেহ নেই। তবে নদীর মধ্যে যেমন গঙ্গা বড়, পর্বতের মধ্যে যেমন সুমেরু, গাছের মধ্যে কল্পতরু, তেমনি প্রাণের সমস্ত শরীরের মধ্যে মাথাই শ্রেষ্ঠ। শাস্ত্রকাররাও সেজন্য মাথার নাম রেখেছেন উত্তমাঙ্গ। অতএব স্বামীর মাথাটি যে শরীরে জোড়া লাগানো হয়েছে সেই হবে মেয়েটির স্বামী। বেতাল বলল, একদম সঠিক বলেছ মহারাজ, তাহলে এবারও আমি চললাম। এই বলে বেতাল আবারও রাজাকে ছেড়ে ওই গাছে গিয়ে উঠল। আর রাজা বিক্রমাদিত্য আবারও তার পেছন পেছন গিয়ে তাকে গাছ থেকে নামিয়ে আবারও পিঠে নিয়ে চলতে আরম্ভ করলেন, এবং তার সঙ্গে বেতালও শুরু করলো তার সপ্তম গল্প। তাহলে আজকের গল্প এইটুকুই। বেতালের সপ্তম গল্প আসছে পরের পার্টে। সবাইকে বলছি একটুখানি কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের কেমন লাগছে গল্প। তোমরা কমেন্ট করা শুরু করলে কিন্তু আমিও শাউট আউট পর্ব শুরু করব। তাহলে সবাই ঝটপট করে কমেন্ট করো। আর গল্প ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও, তাহলে কিন্তু সবার আগে গল্প তোমরা পেয়ে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না।